এখনো তো 3 বছর বাকি। 2028 সালে বিজেপি কি চ্যালেঞ্জের মুখে? বিজেপির কাছে কোনো চ্যালেঞ্জই নাই, শুধু ত্রিপুরা না, সারা ভারতবর্ষে বিজেপির কাছে কোনো চ্যালেঞ্জই নাই। আপনি দেখেন না যারা কাকে কাকে আপনার কিন্তু 2024 নির্বাচনে তো অনেক সিট কমে গেল না, এবং অ্যাবসলিউট মেজরিটি পায়নি। না না, এটা তো হতেই পারে। আমি যদি গাড়ি যদি সারা রাস্তা দিয়ে চালাই 100 কিলোমিটার বেগে যদি যাই, আমি হোঁচটটা খেতেই পারি, কিন্তু আমি হোঁচট না, খেয়ে কিন্তু গেলে এটা তো অনেক কমে গেছে না। কটা সিট কমেছে আমার? 36 থেকে আমার মনে হয় 32 হয়েছে। না না, আরে বিজেপি তো অ্যাবসলিউট মেজরিটি ছিল না না, না। ওইখানকার আমি ওটার কথা বলছি না, না। ওইটার কথা আমি বলছি না। আজকে 240-এ আমাদের এসেছে, 240-এ এসেছে। কিন্তু এইটা জিনিস লক্ষ্য করেন, সবাই বলছিল যে চন্দ্রবাবু নাইডু সরে যাবে, আপনি মনে করেন নীতিশ কুমার চলে যাবে, নীতিশ কুমার আবার মুখ্যমন্ত্রী। না না, এটা ঠিক, সবকিছু ঠিক আছে, কিন্তু আমার তো মনে হয় বিজেপি সবচেয়ে চালাক রাজনৈতিক দল বর্তমান সময়ে। চালাক কথাটা আমি অ্যাকসেপ্ট করবো না আপনার কাছ থেকে। এটা নীতি আদর্শের ভিত্তিতে রাজনীতি করতে গেলে আমি যেটা বুঝি আর কি, এবং মেকিয়াভেলির কথা বলছি বর্তমানে আমাদের যেমন চাণক্য এবং মেকিয়াভেলি দুটো যদি পড়াশোনা করবেন, তাই একদম প্র্যাকটিক্যাল যারা রাজনীতিটা বলতে চায়। এখানের মধ্যে দেখবেন আমি দেখলাম 3টা এম লাগে। একটা হলো মাইন্ড, মানে ব্রেন, একটা হচ্ছে মানি, একটা হচ্ছে মাসেল। এই 3টা যদি আপনার কাছে যদি সঠিকভাবে প্রয়োগ হয়, আপনি জিতবেনই জিতবেন। বিজেপির কাছে 3টাই আছে। আচ্ছা, নো ডাউট। কিন্তু বেশিরভাগ কংগ্রেসের মানুষ নিয়ে তো বিজেপির এত বারবারন্ত না। চেঞ্জ করে দিচ্ছি আমরা, তারা তো চেঞ্জ হয়ে আজকে যদি আমরা আশা। এমনও তো হতে পারে যখন বিজেপির একটু দেখুন, ব্যাক ফেস সবারই আছে। একসময় আপনি নিজেও দেখেছেন বামপন্থীরা ত্রিপুরাতে কিরকম ভাবে ছিল। 1993 থেকে তো টোটাল 34-35 বছর, মিডলে যদি 5 বছর বাদ দিই, হ্যাঁ 10 বছর। আর আজকে তাদের ফেস পয়েন্ট মানে খুব খারাপ পজিশনে আছে। এমন তো বিজেপিরও তো আসতে পারে না, একটা যে না আসতে পারে না এরকম কোনো কথা নয়। তবে একটা জিনিস লক্ষ্য করবেন, 2047 একটা টার্গেট দিয়ে দিয়েছে মোদিজি। 2047 অনেক লম্বা টাইম না, লম্বা হলে আমি থাকবো না। মানুষ কিন্তু ভবিষ্যতের পরিকল্পনা করে তাকে এগোতে হবে। আপনি দেখেন না, হিমন্ত বিশ্ব শর্মা, ওয়ান অফ দি মোস্ট পপুলার নাও চিফ মিনিস্টার। ওর যা কথা হচ্ছে, বিভিন্ন বিরোধিতা হচ্ছে, কন্ট্রোভার্সিয়াল, বাস হি ইজ ভেরি ডেডিকেটেড। যেটা বলছে কিন্তু সেটা করে দিচ্ছে, এবং তার এই কথাগুলোকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই। আজকে আমাদের যে শুভেন্দু চৌধুরী, উনি তো প্রথম থেকে কংগ্রেসে ছিলেন। আমি ঠিক কথা বলছি, তো কংগ্রেস নিয়েই তো বিজেপির বারবারন্ত। আর এটা থাকে না। আপনি আপনার মেয়ের নাম হলে মনে করেন শ্রাবন্তী দাস, আপনি একটা ব্রাহ্মণের বাড়িতে আপনি বিয়ে দিয়েছেন, আপনার মেয়ের টাইটেল অলরেডি হয়ে যাচ্ছে ভট্টাচার্য। তো এগুলো তো গোত্র তো পরিবর্তন হয়েছে। না না, এটা তো একটা ফ্যামিলি বন্ডিং হচ্ছে, কিন্তু এটা পলিটিক্স তো তাই হয়েছে না। আজকে হিমন্ত বিশ্ব এমনও তো হতে পারে কংগ্রেসের হিমন্ত বিশ্ব চলে গেল আবার। এটা আর যাওয়ার কোনো রাস্তা নাই, ও যাবে না। কারণ হিমন্ত বিশ্ব শর্মা যে জায়গায় উঠেছে, ওর মতো লোক, শুভেন্দু মানে চৌধুরীর মতো লোক, এরা যা পেয়েছে তারা তাদের দলে পায় নেই। এই জন্য ওরা এখানে পাক আর না পাক, আমার তো মনে হচ্ছে বিজেপি তার যে নিজস্ব যে একটা অরিজিনাল বিষয়টা আছে না, পশ্চিমবঙ্গে হারাচ্ছে। এটা আলাদা কথা। পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলে আমি পশ্চিমবঙ্গ কথা, আমি ত্রিপুরার ক্ষেত্রে বলছি না। ত্রিপুরার ক্ষেত্রেটা আপনি যখন শুভেন্দুর কথা বললেন, আমি এই জন্য বললাম। আমি যদি চান থেকে আপনি ওটার জন্য যদি আলাপ করতে চান, আমি আলাপ করতে পারি পশ্চিমবঙ্গ নিয়ে। কিন্তু আমি ত্রিপুরার উদাহরণ দিই। হ্যাঁ, আমাদের এখানটার মধ্যে রতননাথ কোন পার্টিতে ছিলেন, সুশান্ত চৌধুরী কোন পার্টিতে ছিল, আমাদের বিশ্ববন্ধু সেন কোন পার্টিতে ছিল, আমাদের যে ওই তেলিয়ামুড়ার যে এমএলএ উনি কোন পার্টিতে ছিল, আজকে সুধাংশু দাস কোন পার্টিতে ছিল, এই যে আমাদের সুদীপ রায় বর্মন কোন পার্টিতে ছিলেন, আশিস প্রথম থেকে বিজেপি ছিল না, না প্রথম ছিল। আচ্ছা, তারপরে সুধাংশু যেটা যে সুদীপ রায় বর্মন, তারপরে আশিস শাহ, তারা কোথায় ছিল? তো এই যে আমাদের যে উদয়পুরের যে মিনিস্টার কোন পার্টিতে ছিল? আজকে আপনি যদি বলেন একটা জায়গা থেকে যদি আরেকটা জায়গায় আসেন, আপনি ওই জায়গার আচরণ যদি ঠিক মতো না করেন, আপনি নিজে বুঝতে পারবেন না কোন সময় আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে। তো আপনি যখন অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন, তো আপনি গ্রহণ করে আপনি নিজেকে পরিবর্তন করেছেন, তো সেখান থেকে আর ওইটা থাকছে কি করে? যার জন্য আমাদের এই কন্ট্রোভার্সিটা বারবার আমাদের মানে বোঝাতে হয় আর কি। বারবার অনেকে বলে সিপিএম থেকে আইসিআইয়া, তাহলে তুমি নিলে কেন? এই প্রশ্নটা কিন্তু আমরা কিন্তু সিপিএম থেকে তো কম এসছে, খুব একটা বেশি আসে অনেক, কিন্তু বড় স্তরের নেতা তো আসেনি খুব একটা। না, সিপিএম এর বড় স্তরের নেতা কোথায়? সিপিএম এর বড় স্তরের তো কোনো নেতাই হয় না, কারণ সিপিএম এর সব থেকে বড় স্তরের পরিচিতের কথা আমি বলছি, এটা দেখে জন্য ফেস থাকে। আসল কাজ তো সিপিএম পার্টি অফিসে বসে হয়। আর হচ্ছে পাড়াতে কে ওইখানে সাব ডিভিশনাল কমিটির কে আছে, কে পার্টি সেক্রেটারি, তারা ঠিক করে। সিপিএম এর সব মিনিস্টাররা ওইখানে বসে থেকে লিস্ট নিয়ে সে পার্টিতে দিত। এখানটা এক একটা ডিপার্টমেন্টের জন্য এক একজন লোক থাকতো, তারা ঠিক করতো কারা পাবে না পাবে।
আজকে আমাদের ভীষণ মানে প্রশ্নর সম্মুখীন হতে হচ্ছে আমাদের যা পার্টির যা লোকরা। আমরা যেহেতু মেরিট বেসিসে আমরা সিলেকশনের প্রসেসে গেছি, এই জন্য আমাদের সাধারণ কার্যকর্তার কাছে ভীষণ প্রশ্ন, তাহলে পার্টি কেন করলাম, এই প্রশ্নটা আছে। এবং এরা উস্কে দিচ্ছে মাঝপথে। অনেক লোক আছে এতে এতেও সন্তুষ্ট হয়েছে, তারা ভেবেছিল এখানে সে চাকরি পাবে। কিন্তু যে আমরা মেরিট বেসিসে আমরা নিয়ে আসলাম, টিপিসির মাধ্যমে নিতে শুরু করলাম, র্যান্ডম পার্টি করেছে বলে পায় না। এরা আমাদের যখন আমরা ফিল্ডে যাই তখন বলে যারা চাকরি পেয়েছে সব তো সিপিএম এর লোক, তারা চাকরি পাইছে। আরে সিপিএম থেকে না, এটা তো মেরিটের ব্যাপার, এর মধ্যে তো সিপিএম এটা কেন নিতে পারলো না? যে 10,300 জন যে চাকরিটা গেল কিসের জন্য গেল? 1971 সিপিএম সরকার যেটা পলিসি তারা নিয়ে এসেছিল, পরে যেটা এটা পলিসি নিয়ে এসেছিল, কি করেছিল? 70% মেরিট, 30% নিট বেসড। তো নিট বেসড ফর্মুলাটা কি? আমরা তো দেখেছি মেডিকেল পড়াতে, আমি দেখেছি মান্থলি ইনকাম 5 লাখ টাকা বা 10 লাখ টাকা, তার ছেলে মেয়েরা পড়ছে, বেনিফিট নিচ্ছে লোয়ার ইনকাম গ্রুপে। কাজে আপনি যে এই যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন বলেন বা এই ইকোনমিক বলেন, কেমনে বিচার করবেন? একটা এমপ্লয়ি আছে, তারটা আপনি দিয়ে দিতে পারেন, তার ডিডিও তাকে সার্টিফাই করে দেবে। তো এই জন্য আমরা সোজা রাস্তায় যাতে আমাদের কোনো কিছু মামলার সঙ্গে মানে পড়তে না হয়, মেরিট বেসিসে পরীক্ষার মাধ্যমে, এমনকি আঞ্চলিকতা আমরা রাখিনি। এটা আর একটা পয়েন্ট যে অল ইন্ডিয়া লেভেলের এখান থেকে কম্পিট কেন করে। পরবর্তী সময় পিআরটিসির ব্যাপারটাই আসে সব জায়গায়। আজকে আমাদের ত্রিপুরার লোক কোথায় চাকরি করবে? বহিরাজ্যে চাকরি করে বেশিরভাগ যারা পড়াশোনা করে। আজকে আমরা যদি এটা চালু করে দিই যে ত্রিপুরার বাইরে কেউ আসবে না, আমি তাহলে চাকরিটা কোথা থেকে দেবো? তাহলে বাইরেও বলবে আমার এখানে কেউ আসে না। তো যারা এটা বলে আর সরকার যারা চালায়, তাদের কাছে অনেক ধরনের তথ্য থাকে এবং অনেক কিছু সামলে নিয়ে করতে হয়। সব কথাগুলো সব জায়গায় বলা যাবে না, বলা যায় না। আজকে আমি ইন্টারভিউ দিচ্ছি বলে আমি বলতে পারছি, আপনারা প্রচার করবেন, তারাও বুঝতে পারবে। তাদেরকে বুঝাই যে আজকে সবসময় বলছে কোয়ালিটি ডিটেরিয়েশন, তো কোয়ালিটি ডিটেরিয়েশন কেন হলো? একটু আগে যে বললেন যে নিজেদের দলের মধ্যে একটু কোশ্চেন ওঠে, তো বিজেপির মধ্যে এই অন্তকোন্দলটা মোটামুটি দেখা যায় কিছুদিন পরে পরে। সমস্যাটা কোন জায়গায় তৈরি হচ্ছে? এটাকে আমি কোন দল বলবো না, এটাকে বলবো ডিফারেন্স অফ অপিনিয়ন, মত পার্থক্য যেটার মধ্যে। আমি বলছি যেমন আমি অনেকটা স্বাধীনভাবে মধ্যে মানে চলার চেষ্টা করি, আমি যেমন অনেক কথা বলে দিই। এও আজকে ইন্টারভিউয়ে তো আমি এতক্ষণ ধরে কথা বলছি, জানি না কোন কথাটা কার মনে হবে যে এটা আমি ঠিক বলিনি, কিন্তু আমি বলবো কারণ আই স্পিক ফ্রম দ্য হার্ট, আমি হৃদয় থেকে কথা বলি। তো সে এইরকম ভাবে, হ্যাঁ কিছুটা তো আছে, রাজনীতি তো লোভ ছাড়া হয় না। অনেকে ভালো চায়, অনেকে মনে করছে আরে আমার তো এটা হওয়ার উচিত ছিল, ও কি করে হলো? আরে ও তো মনে করেন 10 ক্লাস পাস করেছে, আমি তো ডক্টরেট করা লোক। আরে ওই যে আজকে আপনি একটা ভালো এক্সাম্পল দিই, বিহারে পিকের দল সব ভালো ভালো লোক দেখে সিলেকশন করলো, ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, সব জিতলো না কেন? অন্য কিছু কাজ করে না। তাহলে এইটাই তো ব্যাপার। মানুষে দেখে কি, যেটা আমরা শিক্ষা দিই, মানুষে দেখে যে আমার ওই যে ছেলেটা যে পাশের বাড়ি, রাত্রেবেলা আমি যখন হাসপাতালে আমি যাব তখন আমার পাশে দাঁড়িয়েছে কিনা, আমার ছেলেটা আজকে পুলিশ ধরে নিয়ে গেল, সে একটু থানাতে ফোন করে। এমনও তো হতে পারে প্রলোভন। কোনটা প্রলোভন? যেভাবে প্রলোভন দিয়েছে বিহারে, তার জন্য মানুষ দিয়েছে তো। প্রলোভন শুধু না, প্রলোভন তখন হবে আমি তোমাকে একটা প্রমিস করব, সেটা আমি দিইনি। যেমন মনে আছে আমার কত সাল আমার ঠিক মনে নাই, কংগ্রেস যখন ওটা জব ফান্ড বিলি করেছিল, আপনার মনে আছে কিনা? আছে, মনে আছে। ওর চাকরি হয়েছিল রাজস্থান না কোথায়, যে বোম্বে ইলেকশনের বোধহয় গেল যে প্রত্যেকটি পরিবারের করে 10,000 টাকা ঢুকেছে, ইলেকশন দিয়েছে। এইটা হচ্ছে প্রলোভন। এই যে কথাগুলো কিন্তু বিজেপি যেটা বলে সেটা করে, যেমন লাডলি ভাতা যেটা করে। মনে হয় না রাজনীতির মান কমছে? একটা জায়গায় যদি আপনার যদি এটা যদি করতে হয়, আপনার কোনো অবস্থা নেই, মনে করেন আমি দেখছি আমাদের এখানে প্রায় 4 লক্ষের মতো লোক পায়, সামাজিক ভাতা পায়, 34টা ক্যাটাগরি ভাতা পায়। এটা কে শুরু করেছিল? এই যে রাজনীতি, কেউ তো ল্যাপটপ দিয়েছে, কেউ তো সোনার চেন দিয়েছে, এরকম বিভিন্ন জিনিস। এইটা একটা যেটা হয়েছে প্রলোভন তো বটেই, এবং নির্বাচন জেতার জন্য যেটা হয়েছে সেটা সবাই করে, কম বেশি সবাই করে। মানে আমরা কিন্তু একটা জায়গা নতুন করে কিচ্ছু করিনি, কিন্তু আজকে ভাতা ছিল, ভাতাটাকে আমরা বাড়িয়ে দিয়েছি। 700 টাকা ভাতা আমরা দেখি এটা চলতে পারে না, এটা 2000 টাকা করেছি, বিকলাঙ্গে 5000 টাকা করেছি, আমরা করেছি। স্কুলের ভাতা, এই যে ট্রাইবেল ছেলেদের হোস্টেল থাকে 400 টাকা ছিল, এখন তারা 1000 টাকা করে পায়। যে প্রতিটি সেগমেন্টে আমাদের অ্যানালিসিস যেগুলো করতে হয়, আর প্রলোভনের কথা, রেগার কাজটা তো আমরা করিনি।
কিন্তু রেগাকে আমরা বন্ধ করেছি। না না, রেগা তো অনেকটা ভালো কাজ। কি কারণে? যাদের কাছে কাজ থাকে না তারা তো রেগার কাজ করতে পারে। কিন্তু আমাদের অর্থনীতিটা এই জায়গায় না, এই যেমন মনে করো আমাদের কিন্তু এটা তো একটা জিনিস, রেগা আর আপনার ভাতাটা তো এক জিনিস হইলো না। দরকার আছে। আমি তো বলবো, আজকে যদি আপনি বলেন না, কোনো পার্টি চ্যালেঞ্জ করে বলুক যে আমি ভাতা কাল, রেগার কাজ কি এখন অনেকটা সীমিত না? না না, আমার কাছে ডাটা আছে, কোটি কোটি আছে, এটা বলা হয় না। এখন 200 দিনের কাজ। আপনি জানেন ত্রিপুরাতে কেন ইন্ডাস্ট্রি হয় না? ইন্ডাস্ট্রি কেন ত্রিপুরাতে হচ্ছে না? ত্রিপুরায় যে লেবার কস্ট সব থেকে বেশি, সব থেকে বেশি। আপনি দেখেন, হয়তো আমি আমার নেতা স্কুলে এটা কাজ করা হয়, যেহেতু আমি ম্যানেজিং কমিটির এখানে 600 টাকা করে কি কাজ করবো জানি না, 600 টাকা করে। আজকে বলেন তো আপনি হিসেবে 600 জঙ্গল টঙ্গল পরিষ্কার করে না, সেখানে 600 টাকা। আজকে যদি কেউ একটা এই নতুন করে যেটা স্টার্ট আপ যে করবে বা এগুলো যেটা করবে, একটা মানুষ ইন্ডাস্ট্রি খুলবে, সে যদি এই 600 টাকা, জানো অনেক লোক এখানে আসে না কেন? আমাদের ত্রিপুরার যে বিহারের শ্রমিক, মুর্শিদাবাদের শ্রমিক কেন আসে? তারা হয়তো কম প্রাইসে পাইতেছে। তো সেটা হচ্ছে, কিন্তু ইন্ডাস্ট্রি দুইটা জিনিস, যার জন্য শ্রম কোড নিয়ে যে কথাটা হচ্ছে, এটা আপনার আলাদা একটা টপিকস হতে পারে। এই যে শ্রম কোড, এটা বিশাল বড় ব্যাপার। এটা মেরিজ ডিমেরিজ কেন এটা হলো? তো এখানে যদি হয়, তাহলে এই যে কথাগুলো আছে, 80 কোটি মানুষকে আমরা, সে কোভিড থেকে শুরু হয়েছে, এটা কি সাহায্য নয়? না, আচ্ছা, একটা জিনিস আমি বুঝতে চাইছি। দেখুন, জীবনের মান উন্নয়নের জন্য তো কিছুটা বাড়তি স্যালারি থাকা জরুরি। একটা শ্রমিক যদি আজকের বাজারে যদি 500-600 টাকা না পায়, তাহলে হিসাবে আমি ধরি মাসে 15,000, একটা মিনিমাম স্ট্যান্ডার্ড লিভিং তো এতটুকু থাকা উচিত না? হ্যাঁ, এখন ফ্রিতে যদি কেউ মনে করে 100 টাকা দিয়ে কাজ করবো, মানে দিনেতে, জাস্ট আমি এক্সাম্পল না, যে আমি উদাহরণ হিসেবে বলছি আর কি, এটা তো পসিবল হলো না। আমি তো বলছি না বেশি যারা বলছে, আমি বলছি যারা ইন্ডাস্ট্রি করতে এসেছে, যারা করে এসে, যারা, আমরা তো এই ব্যাপারে আমি খোঁজ খবর, কেন আমাদের এটা হচ্ছে না? আমাদের 3,000-4,000 কোটি টাকার মৌসাক্ষরিত হচ্ছে। আমরা বিভিন্ন বিজনেস সামিট করছি, বোম্বেতে যাচ্ছি, তারপরে লোক যখন আসছে, তারপরে এসে দেখছে তো একটা লোক বিজনেসম্যান কি হবে, বিজনেস টাকা ইনভেস্ট বিজনেস করার জন্য। অ্যাটলিস্ট তার যদি এখান থেকে টাকা থেকে 20% যদি ইনকাম না করে সব দিয়ে, তাহলে সে কেন এখানে ইনভেস্ট করবে? এইটা একটা ফ্যাক্ট। তেমনি এইটাও আমরা বিরুদ্ধে না, যে এখন আমাদের যেমন ওখানে রেগার কত ছিল আগে, এখন আমরা 210 টাকা দিই। আগে ছিল 155 টাকা, সেটাকে আমরা 210 টাকা করেছি এইখানটার মধ্যে। তেমনি বিভিন্ন ক্ষেত্রে যেগুলো করা হয়েছে, চিন্তা করে করে সবগুলো বাড়ানো হচ্ছে, কতটুকু মার্জিন লাইনে আমরা দিতে পারি, চেষ্টা করা হচ্ছে। কিন্তু সিপিএম পার্টি বা কমিউনিস্ট পার্টি যেটা একসাথে বলে এই 300 দিনের কাজ দিতে হবে, 600 টাকা দিতে হবে, 18,000 টাকা দিতে হবে, তোমরা দিলে না কেন? 18,000 টাকা? আমার মনে আছে তখন আমি বিএম হাসপাতালে তখন চাকরি করি, একটা দৈনিক হাজিরা নিপন চক্রবর্তী তখন মুখ্যমন্ত্রী 9 টাকা করে পেত, অনলি 9 রুপিস পার ডে। অনেক আগের কথা, অনেক আগে, কিন্তু তখন এই 9 টাকা তখনকার দিনে কিন্তু প্রচন্ড কম ছিল, যেটা পরে বাড়ানো হয়েছে। কাজেই এটা উস্কে দেওয়া আর একটা দাবি করা আর সেটাকে বাস্তবে মানে রূপায়ণ করা এক জিনিস না। না, এটা তো ঠিক। এবং ওরা যারা করে, আজকে আপনি বলুন তো, সর্বহারার করার এই দাবিটা কে এনেছিল? সর্বহারার হারাবার কিছু না, কে সর্বহারা? আপনি দেখুন তখন গ্রামে গঞ্জে গিয়ে, এখন কে জানেন, আমার এখানে একটা আলপনা গ্রাম আছে, আপনি জানেন? আলপনার গ্রামের যখন আমরা কনসেপ্টটা যেটা আনি, তখন ছবিটি সব মাটির ঘর ছিল। আজ আমরা এত ঘর দিয়েছি, এখন আলপনা দেওয়ার জন্য আমি ঘর পাচ্ছি না, সব প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর হয়ে গেছে। কাউকে কাউকে বলতে হচ্ছে দেয়ালটায় রং করো না, খেলে বুঝতে পারো যে চেঞ্জটা কোথায় হচ্ছে, কোয়ালিটেটিভ চেঞ্জ হচ্ছে। খুঁজে পাওয়া যায় না মাটির ঘর, কত মাটির ঘর ছিল না। এটা তো আগরতলার আশেপাশে, কিন্তু শুধু আগরতলা দিয়ে তো সারা এখন দেখেন সবটা তো আমি বলতে পারবো না, আমার এত ইয়ে নাই, কিন্তু স্কিম যা আছে আমার কাছে, যেটা আছে আমি বললাম 39টা স্কিম আছে প্রত্যেক জায়গায়। এখন এটা জিনিস আপনি বলেন না, ডেভেলপমেন্ট ইজ কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, 2 নম্বর কথা, বিজেপি নিজস্ব কোনো কর্মচারী আমরা তৈরি করতে পেরেছি কিনা? আমরা কোনো লোককে দিয়েছি যে এটা আমার সংগঠন? আজকে 25 বছরও যদি আমি ধরি, মনে করেন আমরা 1993 থেকে শুরু করে 2000 যদি এই 18 সাল পর্যন্ত, এই যে 25 বছরে যে লোকগুলো মানে সরকারি চাকরিতে ঢুকেছিল, তার একটা নির্দিষ্ট ফিলোসফি, একটা বিশ্বাস থেকে এসেছিল, যার জন্য বিকালে 5টা বাজলে তারপর থেকে আপনাদের কাঁধে ছাতা ঝুলানো মিছিল বাধ্য ছিল, একটা দিয়ে দিলে পরে সাংঘাতিক মিছিল, এই পলিটিক্স থেকে। তারপর তারা সেই জিনিসটাগুলো ভেঙে দাও, ঘুরিয়ে দাও, হাত ভেঙে দাও, এই জিনিসটা, চাঁদার যে জুলুমটা, সেটা করবেন। আপনি যদি বললেন যে না একদম বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়নি,
ঘুরে ফিরে আমি এটাই বলবো, ওই মানুষটির সাথে অটো সিন্ডিকেট বলেন সব সব কি বন্ধ হয়ে গেছে? সব বন্ধ করা যাবে না যদি না এখানে করা যায়। আর একসাথে যদি সব আমরা বন্ধ করতে চাই তাহলে আমরাই থাকবো না। আচ্ছা, আরেকটা কথা হলো গিয়া, বিজেপি রাজ্য স্তরের বেশ বড় নেতাদের মধ্যে কোন্দল দেখা যাচ্ছে। আমি নাম স্পেসিফিক বলছি না, কিন্তু মাঝে মাঝে এমন কিছু কমেন্ট হয়, মনে হচ্ছে যেমন সরকারকে আঙ্গুল তুলছে। তো এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখেন? আপনার এই কুন্দলটাকে আমি আগেই কিন্তু করেছি। না, করেছেন, কিন্তু আমি স্পেসিফিক বললাম যে রাজ্য স্তরে, ছোট স্তরে কোন্দলটা আছে বোঝা যায়। আমি আপনাকে আরেকটা কথা বলেছিলাম হ্যাঁ। যে আমাদের অনেক কিছু কিন্তু দিল্লি থেকে কিন্তু ঠিক হয়, এখানে যে যাই বলুক না কেন শেষ কথা বলার মালিক এখানে কেউ না। কিন্তু আপনারা এই কোন্দল মেটানোর জন্য বাইরে থেকে নেতাও এসছে। বাইরে কেন হবে? বাইরে মানে আমি রাজ্যের বাইরের কথা বলছি। এটা তো আজকে যদি আমার ঠাকুরদাদা যদি এখানে থাকে এটা হবে না। না, বাইরের কথা বলছি, আমি বিদেশের কথা বলছি না, মানে রাজ্যের বাইরের বড় নেতার কথা। এটাই তো একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে, যেখান থেকে এখানে একটা প্রেসিডেন্টকে এখান থেকে ঠিক করে মানে ঠিক করা হয়, সাজেশন এখান থেকে যায়, এখান থেকে ওপিনিয়ন তৈরি হয়। তারাও তাদের অনেক আছে, আমাদের একটা গর্ত, এটা এক্সটেনশন। আজকে যদি দিল্লিতে যেটা আমাদের টোটাল যে বডিটা আছে তার এক্সটেনশন প্রত্যেকটা। এই যে ত্রিপুরাতে যে বিজেপি সরকার এসেছে, আমরা লড়াই করে নিয়ে এসেছি। পার্টি যদি মাথার উপর না থাকতো, তারা যদি তখন না আসতো, আমরা পারি। যার জন্য একটা জিনিস লক্ষ্য করবেন, বিজেপির যখন কোনো ক্যান্ডিডেট যখন পরাজিত হয় তখন কিন্তু পদ্মফুল হেরেছে বলা হয়, তখন কিন্তু কেউ বলে না তোমার জন্য এটা হেরেছে। কালেকটিভ আমরা এটা নেগলিজেন্স বলুন বা আমাদের দুর্বলতা বলুন, কালেকটিভ। এই যেমন আমি কিন্তু আমার ক্ষেত্রে আমি নিজে বলতে পারি আমার বোধহয় কোথাও না কোথায়, কিন্তু আমি বলবো না যে আমার কর্মীরা কাজ করে না, কিচ্ছু করে না। কারণ যখন প্রচারে যাওয়া হয় তখন লোকের নামই বলা হয় না। এর আগে ক্যান্ডিডেট সিলেকশন আপনি জানেন একদিন আগে হয় না, কয়েক ঘন্টা আগে ডিক্লারেশন, তার আগে কিন্তু প্রচার শুরু হয়ে যায়। সুতরাং বিজেপি যেটা করে এটা এই যে কে বলবো কি বলবো, কিন্তু যখনই আপনি শুনেছেন, আপনি কি ইঙ্গিত করতে চাইছেন আমি শুনেছি, আমি বুঝেছি, কিন্তু তারপরে সেটা থেমেছে কিনা। আচ্ছা, আপনাদের সভাপতি নির্বাচন কেন হয় না এটা আমি জানি না, কারণ এটা অনেক বড় ব্যাপার, আমার এই লেভেল নাই। সে দিল্লি থেকে যাবে ঠিক করা, সেটা করবো, আমার কাছে কোনো ইনফরমেশন নাই। আচ্ছা, আপনাদের মূল প্রতিপক্ষ কে রাজ্যে? বিজেপির কোনো প্রতিপক্ষই নেই। হ্যাঁ ঠিক আছে, যেহেতু আমাদের প্রতিপক্ষ হচ্ছে আমাদের যে দুর্বলতাগুলো, আমাদের প্রতিপক্ষ হচ্ছে কোন কোন জায়গায় আমরা ঠিক করতে পারছি না, সেটা হচ্ছে আমাদের কোন কোন জায়গায় আমরা মানুষের কাছে যেতে পারছি। রাজ্যে মনে হচ্ছে না যে আপনাদের প্রতিপক্ষ সিপিএম বা কংগ্রেস? সিপিএম, আচ্ছা আপনি দেখেন তো, চিন্তা করেন একটা জিনিস, রিভলিউশন আপনি চিন্তা করেন, রিভলিউশনের পার্টি তো বামপন্থীরা হয়। আজকে সিপিএম পার্টির মধ্যে যারা মুখপাত্র কারা? মানিক সরকার, মানিক দে, বাদল চৌধুরী অসুস্থ, তারপরে দত্ত, অমুক রায়, এরা ইয়ং জেনারেশন নাই কেন? আজকে এত বড় সিদ্ধান্ত নিতে পেরেছে কোনো পার্টি যে আমরা মন্ডল প্রেসিডেন্ট 45 বছরের উপরে হতে পারবে না, আমাদের অসুবিধা হয়েছে, কিন্তু 45 পর্যন্ত কেন দিয়েছি? আরো 20 বছর পর্যন্ত এদেরকে দিয়ে আমরা নেতৃত্ব দেওয়ার কেন পারলো না? সিপিএম এর কোনো লোক নাই। অনেক ছেলেদের আমি জানি সিপিএম পার্টি যারা আছে আমার সাথে যুক্ত আছে, কারণ যেহেতু গাইনোকোলজিস্ট হিসেবে তাদের সবাই আমার কাছে আসতো, কারণ আমি বিএম হাসপাতালে একটা প্রতিষ্ঠিত, আমার কাছে তাদের বাচ্চার জন্ম আমার হাতে হয়েছে। তারা যোগ্য ছিল না? কেন যোগ্য এসে উঠলো না? কারণ এই যে ওদের যে এই যে বুড়োতন্ত্র বলবো, আমাদের হলো যুবতন্ত্র, ওদের হচ্ছে বুড়োতন্ত্র। আর আমাদের যুবকরা যারা আছে তারাই ভবিষ্যতে আমাদের লিডার হবে। এখানে অ্যাবসলিউট কেউ নেই আমাদের পার্টিতে। আমিও তো পার্টির কথা বলছি, কিন্তু আমি যে ভবিষ্যতে কোথায় থাকবো এটা পার্টি ঠিক করবে, কিন্তু আমি ঠিক করতে পারবো না। কি আছে আমার উপরে একটা, আপনি আমার সাথে যোগাযোগ করেছেন, আমার পার্টি থেকে আমার পার্টির যে আছে সে আমাকে বলেছে যে এরকম আসবে, প্রশ্ন তাকে পাঠিয়ে দিলাম, আপনি পার্টির হয়ে আপনি কথা বলবেন। আই এম টকিং অফ পার্টি। কিন্তু এটা যে আমি একদম বানিয়ে বলছি তা নয়, দিস ইজ দ্য রিয়েল পিকচার অফ মাই পার্টি। আমরা কিভাবে ভাবি, আজকে আমার এই ইন্টারভিউ যখন আমার আরো যারা আছে শুনবে, তারাও প্রভাবিত। ত্রিপুরা মতো কি আপনাদের প্রতিপক্ষ? ত্রিপুরা তো কি করে হতে পারে? ত্রিপুরা মতো আমাদের প্রতিপক্ষ কোন দিক দিয়ে হবে? ত্রিপুরা মতো আজকে যে এই প্রথমে যখন আপনি বললেন যে এই সমতলে, তারা চেয়েছিল, দে হ্যাভ টেস্টেড যে সমতলে যে সমস্ত জায়গায় ট্রাইবাল ফোকাস আছে সেখানে আমরা কিভাবে সমর্থন পাই, পেয়েছে তারা, কোথাও পেয়েছে তো প্রতিপক্ষ। হ্যাঁ, এডিসি এলাকায় তারা করেছে, সেটা কিছু হয়েছে, তাহলে কি হতে? ত্রিপুরা মতো যে জায়গায় আছে এটা আমরা প্রতিপক্ষ মনে করি না। হ্যাঁ, এখন তো আমাদের সামনেই আছে, আমাদের সাথেই আছে, তারা আমাদের সহযোগী, তা আমি কেন তাকে প্রতিপক্ষ মনে করব? কিন্তু আমরা পার্টনার, গভর্নমেন্টের পার্টনার। বিরোধিতা থাকছে না?
বিরোধিতা এটা আলাদা ব্যাপার। এটা আমরা তো একজন কাউকে বলছি না তুমি বিজেপি হয়ে যাও, ত্রিপুরার মধ্যে আমরা বিজেপি হতে বলছি না, তাদেরও সার্ভাইভালের কোয়েশ্চেন আসছে। এটা তো একটা একটা কথা ছিল সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, আপনি ডারউইনের থিওরি বলে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, কিন্তু আমাদের যেটা দীনদয়াল উপাধ্যায় যে কথাটা আমরা বলছি কি আমাদের ফিলোসফি সার্ভাইভাল অফ দ্য উইকেস্ট, আমরা যে দুর্বল আছে তাকে সশক্ত করা হচ্ছে আমাদের। ত্রিপুরার মতো আমাদের সাথে এড হয়েছে, দে আর অলসো বেনিফিটেড।